আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির অলিন্দে যখন আসলে কোনো বড় ধরনের ঘটনা ঘটে, তার শব্দ কিন্তু প্রথমেই রাজপথে শোনা যায় না। তা ভেসে আসে বন্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে, কূটনৈতিক টেবিলের ফিসফিসানি থেকে। আর আজ যে বিষয়ের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি, তা শুনলে আপনার মনে হতে পারে এটি কোনো রাজনৈতিক থ্রিলার সিনেমার গল্প। কিন্তু বিশ্বাস করুন সুপ্রিয় দর্শক, আমার দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্লেষণ ও ভূ রাজনৈতিক গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে যা দেখতে পাচ্ছি তা এক পরম বাস্তবতা। চিন্তা করে দেখুন, যে সাবেক শাসক কিছুদিন আগেই গণ অভ্যুত্থানের মুখে নাটকীয় পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হলেন, তিনি আবারও বাংলাদেশে ফিরছেন। তবে এবার কোনো বন্দী হিসাবে নয়, আসামের কাঠগড়ায় দাঁড়ানোর জন্যও নয়, বরং একটি সুনির্দিষ্ট আন্তর্জাতিক ও কূটনৈতিক সমঝোতার মধ্য দিয়ে। অন্যদিকে দেশের নতুন প্রধানমন্ত্রী চলতি আগস্ট মাসের শেষেই পাড়ি জমাচ্ছেন দিল্লিতে। দিল্লির দরবারে তৈরি হচ্ছে এক অভূতপূর্ব নতুন সমীকরণ। প্রশ্ন হলো, এটি কি কেবলই এক রাজনৈতিক গুঞ্জন, নাকি পর্দার আড়ালে ঘটে যাওয়া এক বিশাল আন্তর্জাতিক বড় কোনো মাস্টার প্ল্যান? সুপ্রিয় দর্শক, ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই, তাহলে আমরা দেখি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দিল্লি ও ঢাকার মধ্যকার এই যে দাবার চাল, এই দাবার চাল কখনোই আসলে সোজা পথে চলেনি। প্রাচীনকালে পণ্ডিত কৌটিল্য তার অর্থশাস্ত্রে লিখে গেছেন, রাষ্ট্রের ক্ষমতার রূপান্তর ঘটলেও প্রতিবেশী দেশগুলোর মধ্যকার মূল স্বার্থের অঙ্ক কখনোই পুরোপুরিভাবে মুছে যায় না। মুঘল সাম্রাজ্যের পতন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানের সময় আমরা কিন্তু দেখেছি, নবাব বা রাজপরিবারের প্রধানদের ক্ষমতা থেকে সরানোর পরও কিভাবে তাদের রাজনীতিতে জীবিত রাখা হতো কেবলমাত্র নিজেদের ভূ রাজনৈতিক যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটুকু টিকিয়ে রাখার জন্য। ঠিক তেমনই এক জটিল পরিস্থিতির মুখোমুখি কিন্তু আজ আমরা। আমি রাজনীতির ভেতরের যে সূক্ষ্ম সমীকরণগুলো দেখতে পাচ্ছি, সেগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে ক্ষমতার করিডোরের এমন কিছু হিসাব চোখের সামনে ফুটে ওঠে, যা আসলে সাধারণ যে দৃষ্টি রয়েছে সেই সাধারণ দৃষ্টিতে কখনোই ধরা পড়ে না। দেখুন সুপ্রিয় দর্শক, আমার নিকট পাওয়া তথ্য ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী আগামী সেপ্টেম্বরে ভারতের দিল্লিতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর এগিয়ে এনে চলতি আগস্টের শেষ সপ্তাহেই নির্ধারণ করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এত তড়িঘড়ি? কেন ঢাকার পক্ষ থেকে জানানো হলো সেপ্টেম্বরের নির্দিষ্ট সময়ে এই সফর সম্ভব নয়? এর পেছনে কিন্তু রয়েছে অত্যন্ত গভীর ও সংবেদনশীল এক কূটনৈতিক তাগিদ। দর্শক, একদিকে ঢাকায় ক্ষমতার নতুন সমীকরণকে প্রতিষ্ঠিত করা, অন্যদিকে দিল্লি ও ঢাকার মধ্যে ঝুলে থাকা ক্ষমতার অমীমাংসিত প্রশ্নগুলোর একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করা। দর্শক, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যেভাবে অতি দ্রুত দিল্লিতে ফিরে গিয়ে মোদী সরকারের নীতি নির্ধারকদের সাথে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সরাসরি বৈঠক করেছেন, আর তারপরই মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের যে গোপন আলোচনা সম্পূর্ণ হলো, এগুলো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো কি নির্দেশ দিচ্ছে? এগুলো নির্দেশ করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন কেবল আঞ্চলিক যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে কোনোভাবেই সীমাবদ্ধ নেই। এটি এখন ওয়াশিংটন থেকে দিল্লি পর্যন্ত বিশ্ব পরাশক্তিগুলোর যে ক্ষমতার টেবিল রয়েছে, সেই ক্ষমতার টেবিলে কিন্তু ঠাঁই পেয়েছে। এবং এই বিশ্ব পরাশক্তিগুলোরা যে সিদ্ধান্ত নেবে, যে চালগুলো দেবে, এগুলো কিন্তু বাংলাদেশের আগামী দিনের যে ভবিষ্যৎ রাজনীতি রয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা রয়েছে, সেই স্থিতিশীলতা কিন্তু নির্ধারিত করে দেবে। এখানে যেমন বর্তমান বিএনপি সরকারের পতন, উত্থান, টিকে থাকা জড়িয়ে রয়েছে, ঠিক একই সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, জনগণের নিরাপত্তা, উন্নতি, এই বিষয়গুলো জড়িয়ে আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে ভারতে নির্বাসিত থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন অথবা প্রত্যর্পণ। প্রিয় দর্শক, তবে এই পুরো ঘটনার সব থেকে বড় টুইস্ট লুকিয়ে রয়েছে দুটি শব্দের মাঝখানে,
প্রত্যর্পণ এবং প্রত্যাবর্তন। সাধারণ মানুষ হয়তো এই দুটোকে একই মনে করতে পারেন, কিন্তু আন্তর্জাতিক আইন ও ভূ রাজনীতিতে এদের তফাৎ কিন্তু রাত আর দিনের মতো। ঢাকা থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার উদ্দেশ্যে ভারতের কাছ থেকে ফেরত চাওয়ার অর্থাৎ প্রত্যর্পণ করার একটি প্রক্রিয়া চালু হয়েছিল, কিন্তু দিল্লি যে চালটি চালছে তা কিন্তু একেবারেই আলাদা। আমার বিশ্লেষণ বলছে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়টি ইতিমধ্যেই তামাদি হয়ে গেছে। এখন যে খেলাটি খেলা হচ্ছে তা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন, অর্থাৎ তাকে অপরাধী হিসেবে সুপর্দ করা নয়, বরং এক ধরনের সম্মানজনক বা সমঝোতামূলক প্রক্রিয়ার মাধ্যমে তার নিজ দেশে তাকে ফিরিয়ে দেয়া কিংবা ফিরিয়ে আনা। এই প্রত্যাবর্তন প্রক্রিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই কিন্তু সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা দল গোপনে কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন এবং সফর করছেন। ডিজিএফআই এর আমন্ত্রণে আসা এই দলটি ঢাকায় এসে সাধারণ কোনো বৈঠক করেননি। তারা মূলত পর্যবেক্ষণ চালিয়েছেন শেখ হাসিনা যদি আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফেরেন, তবে তারা নিরাপত্তার আইনি ও শারীরিক পরিকাঠামো কি হবে। তাকে কি সরাসরি কোনো মুক্ত রাজনীতিতে নামতে দেওয়া হবে, নাকি নির্দিষ্ট কোনো সুরক্ষিত স্থানে আইসোলেশনে রাখা হবে। তারা এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথেও সরাসরি বৈঠকে বসতে চেয়েছিলেন, কিন্তু কূটনৈতিক প্রটোকল ও সুরক্ষার কথা চিন্তা করে পরবর্তীতে প্রধানমন্ত্রীর যে প্রতিরক্ষা উপদেষ্টা রয়েছেন সেই প্রতিরক্ষা উপদেষ্টার সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে যদিও আমি এর আগে কথা বলেছি। দেখুন, ফরাসি বিপ্লবের পর যখন রাজপরিবারের সদস্যদের কিংবা নেপোলিয়ন বোনাপার্টকে ঘিরে আন্তর্জাতিক মধ্যস্থতা চলছিল, তখন ইউরোপের পরাশক্তিগুলো কিন্তু ঠিক একই কায়দায় গোপন প্রতিনিধি পাঠিয়ে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে চেয়েছিল। এখন প্রশ্ন দাঁড়ায়, ভারতের এই কৌশলের বিনিময়ে কি শর্ত রয়েছে? দর্শক, আমার বিশ্লেষণ এখানে বলছে দিল্লির প্রধান শর্ত হলো শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই ক্যাপিটাল পানিশমেন্ট বা যে মৃত্যুদণ্ড রয়েছে সেই মৃত্যুদণ্ড দেয়া যাবে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জাতিসংঘের প্রথাকে ঢাল হিসাবে ব্যবহার করে ভারতের বার্তা এখানে পরিষ্কার। বিচার হতে পারে, সাজা বা জরিমানা হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ডের মতো চরম পথ কখনোই নেওয়া যাবে না। একই সাথে তাকে স্বাধীনভাবে আইনি আপিল করার সুযোগও দিতে হবে এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতে হবে, যাতে আওয়ামী লীগের মতো যে দল বর্তমানে নিষিদ্ধ রয়েছে সেই দল পুনরায় রাজনীতিতে ফেরার স্পেস পায় এবং তাদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার বাংলাদেশে চর্চা করতে পারে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং এই নাটকের প্রধান রহস্যটি হলো, এই ধরনের সিদ্ধান্ত কি বাংলাদেশের মাটিতে বাস্তবে রূপ নেওয়া সম্ভব? যদি রূপ না নেয় তাহলে কি ঘটবে? এমন খবরে উঠে আসে যে শেখ হাসিনা যে বিশেষ বিমান প্রক্রিয়ায় বাংলাদেশ ছেড়েছিলেন, ঠিক একইভাবে একটি বিশেষ বিমানে করেই নাকি তিনি দেশের মাটিতে পা রাখবেন। এক মুহূর্তের জন্য চিন্তা করে দেখুন, পরম করুণাময় আল্লাহর এই সৃষ্টিতে কত অলৌকিক ঘটনাই তো ঘটে, তাই না? কিন্তু একজন অভিজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে যদি ঠান্ডা মাথায় একটু হিসাব করি, তবে এই দাবিটি আসলে কতটুকু বাস্তবসম্মত। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান এবং হাজারো ছাত্র জনতার ত্যাগের পর বর্তমান সরকারকে সত্যি দিল্লির পরামর্শ মেনে বিশেষ বিমান পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে রাজকীয়ভাবে ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি দিল্লির পক্ষ থেকে মনস্তাত্ত্বিক একটি চাপ সৃষ্টি করার এক সুদূর প্রসারী চাল? বিপ্লবীরা এই বিষয়টিকে কিভাবে নেবেন, আর দেশের জনগণ এই বিষয়টিকে কিভাবে নেবেন? দেখুন, কূটনীতির টেবিলে সত্য ও কৌশলের মধ্যকার রেখাটি অত্যন্ত সূক্ষ্ম। ভারত হতে চাইছে নিজেদের কাঁধ থেকে একটি রাজনৈতিক বোঝা নামাতে, আবার একই সাথে বাংলাদেশে নিজেদের রাজনৈতিক যে প্রভাব সেই প্রভাব পুরোপুরিভাবে হারাতে না দিতে। তবে ইতিহাসের শিক্ষা হলো, জনগণের ইচ্ছাকে বাদ দিয়ে বন্ধ ঘরে তৈরি করা কোনো প্রশাসনিক নীল নকশা দীর্ঘস্থায়ী কিন্তু হয় না। তারেক রহমানের এই আসন্ন দিল্লি সফর তাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় সন্ধিক্ষণ। সেখানে কি সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করছে আগামী বাংলাদেশের রূপরেখা।
এবং শেখ হাসিনা আর জনগণের মধ্যে যে সম্পর্ক বর্তমান সময়ে, এবং এই বর্তমান বিএনপি সরকার যে সংকটগুলোর মোকাবেলা করছে, সেগুলোর মাধ্যমে যেভাবে আসলে বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি খাতে তারা যেভাবে ব্যর্থ হচ্ছে এবং জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং জনগণের কষ্ট থেকে তারা আওয়ামী লীগের প্রতি এক ধরনের সহানুভূতি সৃষ্টি করছে, তাতে করে জনগণের ইচ্ছা আমার মনে হয় যে তারা শেখ হাসিনার প্রতি রায় দিবে। এবং যদি এটা সম্ভব হয়ে যায়, আর জনগণ যদি শেখ হাসিনার এই দেশে ফেরাটাকে সাদরে গ্রহণ করে নেয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে রাজনীতির ইতিহাস রয়েছে, সেই রাজনীতির ইতিহাস কিন্তু আবারও নতুন করে লেখা হতে বাধ্য। দর্শক, এখন তারেক রহমানের বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ভারত সফরের পরবর্তীতে কি ঘটে এবং যথাসময়ে সফরটি হয় কিনা, এই সফরের পরবর্তীতেই কিন্তু আমরা জানতে পারবো রাজনীতির পরবর্তী বিষয়সমূহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।